অনির্বাণ বাড়িতে ফিরতেই জানতে পারলো কোয়েলের আসল উদ্দেশ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোজ সার্থককে বলতে থাকে, আপনার গাড়িতে উঠে না কোনো মজাই নেই, আপনি একটা গান গাইতে তো পারেন। আর তখন বলে, আমি গান গাইবো? এই সার্থক তখন বলে, না না, আমি কোনো গান গাইতে পারবো না। আর তখন একটা গান চালিয়ে দেয় গাড়ি থেকেই, আর সেই গানটা শুনেই দুজনেই হাসতে থাকে। এরপর দেখা যাবে স্রোতের আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে যায়। রায়, মিষ্টি আর স্রোতের বান্ধবীরা স্রোতকে সাজাতে থাকে, আর তখন অনেক মজা করতে থাকে। সার্থককে নিয়ে সবাই মজা করে স্রোতের সাথে কথা বলতে থাকে। স্রোত তখন বলে, দূর বাবা, আমার ভাল লাগছে না, আমি সাজবো না, বলছি তো সাজবো না। আর তখন রায় বলছে, তোর মুখ দেখেই তো মনে হচ্ছে তোর মনে লাড্ডু ফুলছে, আর তুই কথা বলছিস। এরপর স্রোতের বান্ধবী বলছে, আমি একটা ফটো তুলি, হ্যাঁ, এটা আমি স্যারকে পাঠিয়ে দেই। কিছুতেই ছবি তুলতে চায় না। অন্যদিকে দেখা যাবে সার্থকের বাড়িতেও খুব সাজগোজ হচ্ছে, আর বাড়িটাকেও খুব সুন্দর করে সাজানো হচ্ছে। ঠিক তখনই নিতক রেডি হয়ে কলেজে চলে যেতে লাগে। এরপর দেখা যায় একজন বলতে থাকে, আচ্ছা তুমি যদি এভাবে চলে যাও তাহলে কিভাবে হবে বলো? তখন বলে, আমি কি করে জানবো, আমি তো বলেছি বিয়ে হোক আর যাই হোক আমি কিন্তু আমার কাজ চালিয়েই যাব। আর তখন বলে, এটা বললে কি চলবে? তোমার আইবুড়ো ভাত তুমি যদি না থাকো তাহলে কার আইবুড়ো ভাত কে খাবে? আর তখন বলে, সেটা আমি কি করে বলবো, আমি আমার কাজ বন্ধ রাখতে পারবো না। কথা বলে সার্থক বেরিয়ে যায়, আর তখন সবাই মিলে অবাক হয়ে যায়। এদিকে সার্থকের বাবা মিষ্টি মিষ্টি হাসতে থাকে। আর তখন সবাই জিজ্ঞেস করতে থাকে যে, সার্থক তো চলে গেল, এবার কার আইবুড়ো ভাত হবে, কাকে খাওয়ানো হবে? আর তখন বলে, চিন্তা করো না, ও যেতেছে, যেতে দাও যেতে দাও, ও কলেজ অবধিই তো যাবে, তারপর দেখবে আবার সোজা বাড়িতে ফিরে আসবে। তোমরা তোমাদের মতো কাজ করো, ঠিক সময় মতো দেখবে সার্থক বাড়িতে ফিরেই আসবে। এরপর দেখা যাবে সার্থক এদিকে কলেজে চলে আসে, আর সার্থককে দেখে সবাই তো অবাক হয়ে যায়। এরপর দুজন শিক্ষক শিক্ষিকার সাথে দেখা হয়ে যায় সার্থকের, আর সার্থককে দেখেই অবাক হয়ে যায়। আর তখন বলে, স্যার আপনার তো ছুটিতে আছেন, আপনার ক্লাস তো আজকে আমাদের নিতে বলেছেন প্রিন্সিপাল স্যার, তাহলে আপনি যে আসলেন? এরপর বলে আমি কোনো ছুটি টুটি নেইনি। তখন বলে, স্যার তো বললো যে আপনি একদিনের জন্য না 5 দিনের জন্য ছুটি নিয়েছেন, তাহলে কে চিঠি দিল? এরপর দেখা যাবে সেই মহিলাটি মানে শিক্ষিকা বলতে থাকে, আপনার তো আজকে আইবুড়ো ভাত না, আজকে এত বড় একটা দিনে কেউ কি কলেজে আসে? আর তখন বলে, সেটা আপনাদেরকে ভাবতে হবে না, আমার কাজ আমি করব। প্রিন্সিপাল স্যার কোথায় আছে সেটা জিজ্ঞেস করে এরপর সার্থক এখান থেকে চলে যায়। আর চলে গেলে এই শিক্ষক আর শিক্ষিকা তো অবাক হয়ে যায়। বিয়ের দিন মানে কেউ কি আইবুড়ো ভাতের দিনও চলে আসে? আর তখন সার্থক এদিকে প্রিন্সিপাল স্যার রুমের দিকে যেতে লাগলে সিকিউরিটি এসে বলতে থাকে, স্যার আপনাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। আর তখন বলে, প্রিন্সিপাল স্যার কি ভিতরে আছেন? এরপর বলে, হ্যাঁ। আর বলে, স্যার আপনাকে দেখলেই না, কথা বলে ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে দেখা যাবে প্রিন্সিপাল স্যার তো ভয় পেয়ে থাকে, আর বলতে থাকে, কি যে একটা দায়িত্ব দিল আমাকে সার্থকের বাবা, আমি তো মানে নার্ভাস হয়ে যাচ্ছি, কি বলবো সার্থকের সামনে সেটাই বুঝতে পারছি না, আমার তো ভয় করছে। না না, আমাকে শক্ত হতে হবে, ওর সামনে এভাবে এমন করলে চলবে না। ঠিক তখনই সার্থক চলে এসেছে, আর এসেই বলতে থাকে, স্যার আসবো? সার্থকের কথা শুনেই তো চমকে যায়, ভয় পেয়ে যায়। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ আসো। এরপর বলে, মানেটা কি আমার ছুটিটা কে মঞ্জুর করেছে? আমি তো কোনো ছুটির জন্য অ্যাপ্রুভ মানে আমি লেটার দিইনি, তাহলে অ্যাপ্রুভটা কি করলো, অ্যাপ্রুভ কিভাবে হলো? স্যার তখন বলে, আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রেগে আছো, তাই তো, কিন্তু আমি কি করব বলো, আমাকে তো বলা হয়েছে, আমি কথাটাও কিভাবে না রাখি। আর তোমার বিয়ে বলে কথা, এত বড় একটা অনুষ্ঠান, বিয়ে, আর তুমি এখানে থাকবে, এটা কি করে হয় বলো? তখন বলে, আগে আমার কাজ, আমি কোনো বিয়েটির জন্য আমার কাজ অফ রাখবো সেটা হতে পারে না। আমি কি আপনাকে একবারও বলেছি যে আমার ছুটি লাগবে? আমার যদি ছুটির প্রয়োজন হতো তাহলে তো আমি নিজেই চেয়ে নিতাম, আপনাকে কেন একবারই ছুটি মঞ্জুর করতে হবে? এই সমস্ত বলে সার্থক রেগে ওখান থেকে চলে যায়, আর বলে, আমি কালকেই কলেজে আসবো, এই বলে চলে যায়। আর তখন প্রিন্সিপাল স্যার হাসতে থাকে, বলে, তুমি যদি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়, কালকে তোমার আশা কিছুতেই হবে না, কালকে তুমি যাবে বিয়ে করতে, বিয়ের পিঁড়িতে বসতে, এই বলে হাসতে থাকে। আর তখন বলে, এমনটা যে কেন করলো, ভাবলাম আমি নিজেই চলে যাব বিয়ে বাড়িতে, ফুর্তি করব, খাবো দাবো, আর বরই নাকি কলেজে চলে আসছে। অন্যদিকে দেখা যাবে অনির্বাণ স্রোতের জন্য মালা নিয়ে এসেছে, আর তখন অনির্বাণকে ডাকতে থাকে রায় তখন অনির্বাণকে দেখে বলে, তোমার এখন আসার সময় হলো? তখন বলে, হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি এই মালাটা বানিয়ে এনেছি, আমার ছোট শালির বিয়ে বলে কথা, আর আমি এটা দায়িত্ব নিয়ে কাজ করব না? হ্যাঁ। তখন বলে, হ্যাঁ, তুমি দায়িত্ব নিতে গিয়ে এদিকে আইবুড়ো ভাতে সময়টাই চলে যাবে, বুঝতে পেরেছো? আর তখন বলে, এসো, এই বলে মালাটা নিয়ে স্রোতের কাছে যেতে লাগলে ঠিক সেই মুহূর্তে এই পাশে নীলুও থাকে, আর নীলু তখন এসে
অনির্বাণকে বলতে থাকে, কি অনির্বাণ দা, তুমি জানো না যে আইবুড়ো ভাতটা ঠিক মতো হতে হয়, ঠিক সময় মতো সবকিছু হতে হয়? তোমার তো দুবার আইবুড়ো ভাত খাওয়া হয়েছে আর সেটা তোমার জানা নেই? আর এই কথা শুনেই পাশের মহিলারা অবাক হয়ে যায়। আর তখন বলে, সে কি, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? ওনার তো উনি তো দুবার আইবুড়ো ভাত খেয়েছেন, আসলে দুবার বিয়ে হয়েছে। আর দিদি তো সেকেন্ড ওয়াইফ, আর তার আগে আরেকজন ওয়াইফ আসছে আমার অনির্বাণ দা। হ্যাঁ, আগের ওয়াইফ তো বাড়িতেই থাকেন, হ্যাঁ, দিব্যি সংসার করছে আমার দিদির সাথে। আর এই সমস্ত শুনে তো রায়ে খারাপ লাগে। রায় তখন বলতে থাকে, আচ্ছা নীলু, তোর কি কোনো কাজ নেই নাকি? কাজ নেই? অনির্বাণেরও খারাপ লাগে। অনির্বাণ তখন সেখান থেকে চলে যেতে চায় আর রায়কে বলে, রায়, তোমার কি আরও কোনো কিছু লাগবে? লাগলে বলতে পারো, আমি এনে দিয়ে যাই। আর তখন বলে, না না, আর কিছু লাগবে না। এরপর বলে, আমি তাহলে আসছি। এরপর রায় বলতে থাকে, তুমি এখন কোথায় যাবে? তুমি স্রোতের আইবুড়ো ভাত খাওয়া দেখবে না? তখন বলে, না, আমার একটু অফিসে কাজ আছে, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলবে, আমি ব্যবস্থা করে দিব। এই বল অনির্বাণ বেরিয়ে যায়। নীলু রায়ের কাছে গিয়ে বলে, দিদিভাই, আজকাল অনির্বাণদা অনেক ব্যস্ত, তাই না? এটা তো একটু স্বাভাবিক। রায় রেগে ওখান থেকে চলে যায়। আর এদিকে দেখা যাবে স্রোতের সমস্ত আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। তখন মিষ্টি খাবারটাও নিয়ে আসে। এরপর পাড়া প্রতিবেশী মহিলারা মিষ্টিকে জিজ্ঞেস করছে, মিষ্টি, বিক্রম তো শুনেছি পুরোপুরিভাবে সুস্থ হয়নি, তাহলে এই অপারেশনটা করে, এত বড় অপারেশন করে কি লাভ হলো বলো? আর তখন মিষ্টি বলে, অনেক লাভ হয়েছে, অনেক, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন তো নিজের পায়ে দাঁড়াতে পারছে, একটু একটু অসুবিধা সেটা মানিয়ে নেওয়া যায়, নিজে চাকরিও করতে পারছে, উপার্জনও করতে পারছে। আর তখন সেই মহিলাটি বলতে থাকে, ও, তোমাদের রোজি রোজগার সমস্ত কিছু হচ্ছে, এটাই তো উদ্দেশ্য? এরপর বলে, একটা বাড়ির গার্জেন যদি অসুস্থ থাকে, বসে থাকে, আর এখন সে যেহেতু উপার্জন করছে, সেটা যে পরিবারের জন্য কতটা খুশি সেটা আপনারা বুঝবেন না, আমরা এর জন্য খুবই খুশি। এই বলে মিষ্টি ওখান থেকে চলে যায়। আর এদিকে সেই মহিলাটি তখন বলছে, হ্যাঁ, ওই বিক্রমের চিকিৎসা হয়েছে, আর কে করিয়েছে জানো? ওই বড় জামাই তো সমস্ত টাকা দিয়েছে। আর বড় জামাই নাকি আগে একটা বউ আছে, বিয়েও করেছে আগে, সেই বউটা নাকি বাড়িতেই থাকে। আর মেজো মেয়ে তো জেলখাটা, আর ছোট মেয়ের কপালে যে কি আছে, এই সমস্ত বলতে লাগে। ঠিক তখনই রায় স্রোতকে নিয়ে চলে এসেছে। স্রোতের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। আর এদিকে সবাইকে আশীর্বাদ করতে বলে রায়। ঠিক তখন নীলুও চলে এসেছে। আর নীলু এসে বলতে থাকে, আমি স্রোতকে খাইয়ে দিতে পারবো না। আর তখনই রায়ের মা বলে, না, তুমি খাইয়ে দিতে পারবে না, তুমি এখানে কেন, যাও ভিতরে যাও। নীলু অনেকভাবে রিকোয়েস্ট করে, কিন্তু রায়ের মা কিছুতেই রাজি হয় না। রায়ও তখন বলে, কিন্তু রায়ের কথাও শুনে না, আর বলে, আমি আদেশ করেছি তো, তাই ভিতরে ওকে যেতেই হবে। এরপর রায় বলে, মা এখনো দাঁড়িয়ে থাকবে, অনুষ্ঠানটা শুরু করো, খাইয়ে দাও। আর তখন রায়ের মা স্রোতকে খাইয়ে দেয়। এক এক করে সবাই খাওয়াতে থাকে। ঠিক তখনই নীলু বলে, আমি খাওয়াবো না। আর রায়ের মা কিছুতেই রাজি হয় না। স্রোত তখন বলে, মা আজকের দিনটাই তো, আজকে দাও না দিদিকে খাইয়ে দিতে। তখন আর কিছুই বলতে পারে না। এরপর নীলুও খাইয়ে দেয়। অন্যদিকে দেখা যাবে সার্থকেরও আইবুড়ো ভাত শুরু হয়ে যায়। সার্থক বাড়িতে চলে আসে, সার্থকের বাবাকে ডেকে ঘরে নিয়ে যায়। আর তখন বলে, আমি কত কাজে ব্যস্ত আছি, আমাকে ডাকলি কেন? এরপর জিজ্ঞেস করে, এমনটা কেন করলে? আর তখন বলে, কি করেছি? আর তখন বলে, যে এই যে আমাকে না জানিয়ে তুমি 5 দিন আমাকে কলেজ থেকে বঞ্চিত করলে, কেন করলে বলো? আমি তো চাইনি ছুটি, আমি চাইনি, আমার তো কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে আগেই বলেছি, আমার কাজ বাঁচিয়ে রেখে তারপর যদি এই বিয়েটা হতে পারে হবে, তাহলে হবে না। সার্থকের বাবা সার্থককে অনেক করে বোঝায় যে, দেখো, তুমি এই বিয়েটা নয় আমার জন্যই করছো, তাহলে আমাকে মানো প্লিজ। এই সমস্ত বলে আমাকে বিরক্ত করো না। আর মেয়েটা কার কাছে আসছে? তোমার কাছে। তো তুমি মেয়েটাকে মেনে নিবে না? যদি মেয়েটা এই সমস্ত জানতে পারে তাহলে মেয়েটা তো খুব কষ্ট পাবে। আর তখন বলে, দেখো, আমি কি ওই মেয়েটার জন্য বিয়ে করছি? না তো, আমি তো বিয়েতে রাজি হচ্ছিলাম না, শুধু তোমার মুখের দিকে চেয়ে আমি বিয়েতে রাজি হয়েছি, তোমার মুখ রাখতেই আমি বিয়েটা করতে রাজি হয়েছি, আমার কাছ থেকে বেশি কিছু আশা করবে না। এরপর বলে, তাহলে এটাও ধরো, এটাও আমি তোমার কাছে অনুরোধ করছি, অনুরোধ, আশা, আদেশ, যেটা বলো, তুমি ওই মেয়েটাকে কষ্ট দিবে না, ঠিক আছে? মেয়েটা যেভাবে খুশি থাকবে সেভাবেই রাখবে। ও যদি কষ্ট পায় তাহলে আমার ভালো লাগবে না, কারণ আমি ওকে মেয়ে বলে মানি, ও আমার মেয়ে কোনো কিছুতে কষ্ট পাক সেটা আমি কিছুতেই চাই না। এই বলে সার্থকের বাবা চলে যায়। আর সার্থক তখন মনে মনে বলতে থাকে, তুমি তো জানো না বাবা, এই বিয়েটা শুধু 1 বছর, তোমার মন রক্ষা করতেই আমি শুধু রাজি হয়েছি। দেখা যাবে সার্থকেরও আইবুড়ো ভাত অনুষ্ঠান শুরু হয়ে যায়। সার্থককে সবাই খাইয়ে দিতে থাকে। আর সার্থকের বাবা খুব খুশি হয়। ওদিকে দেখা যাবে কোয়েল রায়ের ঘরে যায়, আর গিয়ে অনির্বাণের সমস্ত জিনিসপাতি হাত দিয়ে ছুঁয়ে দেয়, আর বিছানাটাও ছুঁয়ে দেয়। বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অনির্বাণের ব্যাগ, জামা কাপড় সমস্ত কিছু ছুঁতে থাকে। আর তখন আলমারিটাও খোলা দেখে একটি শার্ট বের করে বলতে থাকে, রায়, এভাবে যে খোলা রাখতে নেই সেটা কি তুমি জানো না? এভাবে খোলা রাখলে, তুমি তো জানো তোমাদের বাড়িতে একজন বাহিরের লোক আছে, সেই বাহিরের লোক তো ভিতরের লোক হয়ে যেতে পারে, ঘরের লোক হয়ে যেতে পারে, তখন তুমি কি করবে? ঘরটা এভাবে খোলা রাখতে হয় না। আর তখন সেই শার্টটা নিয়ে আয়নার কাছে যায়, ড্রেসিং টেবিলের কাছে যায়।
যায়, গিয়ে তখন বলতে থাকে, কতদিন কোয়েল, কতদিন এভাবে অভিনয় চালিয়ে যাবি? হ্যাঁ, এবার তো তোকে সামনে আসতে হবে, এবার তো তোকে এই ঘরটা নিজের করে নিতে হবে, এই সমস্ত বলতে থাকে। আর তখন বিছানায় গিয়ে শুয়ে বলতে থাকে, খুব শীঘ্রই সবকিছু আমার হবে। এরপর কোয়েলের বিবেক চলে আসে, আর বিবেক এসে বলতে থাকে, কখনো হবে না, কারণ তুই সেটা কিছুতেই করতে পারবি না, তোর বারবারন্তি সবকিছু শেষ হয়ে যেতে পারে, জানিস তো। আর তখন বলি, না, কিছুতেই শেষ হবে না। বিবেক বলছে, তুই কিছুই করতে পারবি না, বেশি বেড়ে গেলে দেখবি ঝরে পড়ে যাবি, তো হয়তো বা যতটুকু আশ্রয় পেয়েছিস তোকে বাইরে বের করে দিবে, তুই বেরিয়ে যাবি। আর তখন বলে, সেটা কিছুতেই না। এরপর বলে, আমি চ্যালেঞ্জ করছি। আরো অনেক কিছুই বলতে থাকে রায়ের ব্যাপারে। ঠিক তখন অনির্বাণ চলে আসে, আড়াল থেকে সমস্ত কিছু শুনে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।